ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প পেয়ালা। মুখ্য চরিত্রে গল্পের কথক, কাকা, ছোট ভাইঝি, খুকি এবং স্ত্রী। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পেয়ালা। সামান্য জিনিস, আনাতিনেক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকলো সেদিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, এমন সময় কাকার গলার সুর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলবেরের মেলায়, নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে। উঠোনে দুখানা গরুর গাড়ি। কৃষাণ হরুমাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে। একটা নতুন ধামায় এক রাশ সংসারের জিনিস, বেলুন, বেড়ি, খুন্তি, ঝাঁঝরি, হাতা, খানকতক নতুন মাদুর, গোটা দুই কাঁঠাল কাঠের নতুন জলচৌকি, এক বোঝা পালং শাকের গোড়া, 2 ভাঁড় খেজুর গুড়, আরও সব কি কি যেন ছিল। কাকা আমায় দেখে বললেন, শিবু, একটা লণ্ঠন নিয়ে আয়, এটায় তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম। পিসিমা হাঁ হাঁ করে উঠলেন, কিন্তু তখন কে কার কথা শোনে। কাকাকে আমি জিজ্ঞাসা করলাম, মেলা এবার লোকজন কেমন হলো কাকা? কাকা বললেন, হ্যাঁ, লোকজন প্রথমটা মন্দ হয়নি, কিন্তু হঠাৎ করে কলেরা শুরু হয়ে গেল। ওতেই হলো মুশকিল, বুঝলি। সব পালাতে লাগলো। বাওড়ার জলে রোজ 5টা 6টা করে মরা ফেলছিল। পুলিশ এসে সেটা বন্ধ করে দিলে। খাবারের যত দোকানপাট ছিল সব উঠিয়ে দিলে। কিছুতেই কিছু হয় না, ক্রমেই বেড়ে চলল। শেষে প্রাণ বাঁচিয়ে ফিরে এলাম। বিক্রি সিক্রি তো কাজ কলা। এখন খোরাকি গাড়ি ভাড়াটা উঠলে বেঁচে যাই। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন। বাড়ির সবাই সেখানে বসে। কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো, কত লোক মারা গেল, এইসব কথা। আহা, সামটা মানপুর থেকে একজন কি ওই যদু চক্রবর্তী না কি নাম, একখান ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে। ছেলে মেয়ে বউ ঝি সে একেবারে গাড়ি বোঝাই। বাউরের ধারের তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রেঁধে বেড়ে খায় থাকে। 2 দিন পরে রাত পোয়ালে বাড়ি ফিরবে। রাত্রিরেই তাদের একটা 9 বছরের মেয়েকে ধরল কলেরায়। কোথায় ডাক্তার, কোথায় ঔষধ। সকাল 10টায় সেটা গেলে তা ধরলো তার মাকে। রাত 8টায় মা গেলে তারপর ধরলো তার বড় ছেলের বউকে। তখন এদিকেও রোগ একেবারে জেঁকে উঠেছে। কে কাকে দেখে। তারপর সে যা কাণ্ড, এক একটা করে মরে আর পাশের বাওড়ের জলে ফেলে। অর্ধেক গাড়ি খালি হয়ে গেল প্রায়। ব্রাহ্মণের যা সর্বনাশ দেখলাম চোখের সামনে। কাকা ভুসিমালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনামুগ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন। মণ 12 না 13 কাটাতে পেরেছিলেন, বাকিটা গরুর গাড়িতে ফিরে আসছে, কাল সকাল 9টা নাগাদ পৌঁছবে। গাড়িতে আছে আমাদের আড়তের সরকার হরিবিলাস মান্না। কাকা খেয়ে উঠে যাওয়ার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে, এই দেখো জ্যাঠাইমা, বাবা এনেছেন, আমি কাল এতে চা খাবো কিন্তু। হাতে তুলে সকলকে দেখিয়ে এসে বললে, বেশ, কেমন না? মেলায় 3 আনা দরে কেনা। এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা। সে আজ
4 বছরের কথা হবে। তারপর বছর 2 কেটে গেল। আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড, লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করবার জন্য এখানে ওখানে বড় ছুটোছুটি করে বেড়াতে হয়। বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটেই না। সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসবো, আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাগাদা দিতে গিয়েছি। কানে এলো আমার বড় ভাইজি বলছে, ও পেয়ালাটাতে দিও না পিসিমা। বাবা মারা যাওয়ার পর মাও পেয়ালাটাকে দেখতে পারে না দু চোখে। আমি বললুম, কোন পেয়ালাটা রে? হ্যাঁ, কি হয়েছে পেয়ালার? আমার ভাইজি পেয়ালাটা নিয়ে এলো। মনে হলো কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালাটা। সে বললে, আসলে বৌদিদির অসুখের সময় এই পেয়ালাটা করেই দুধ খেতেন। তারপর বাবার সময়ও এতে করেই ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো। তাই মা এটাকে একদম দেখতে পারে না। আমার এই জ্যাঠতুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান। এর বছর 2 পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণ রোগে। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার কি সম্পর্ক? যত সব মেয়েলি কুসংস্কার। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। আমার তখন নাওয়া খাওয়ার সময় নেই। দূর দূরান্তর পাড়াগাঁয়ের নানা স্থানে টিউবওয়েল বসানো এবং মিস্ত্রি খাটানোর কাজে আমি তখন মহাব্যস্ত। বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে। সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করত না। সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে কেউ কিছুই বলতো না। আর এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা, কেউ কাউকে মেনে চলতে চায় না। ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি। জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক ওই সময়টাতে, না হলে বিল চাপা পড়তে পারে 6 মাস বা 7 মাসের জন্য। আমি আজ জেলা, কাল মহকুমা, এই ছুটোছুটি করে বেড়াতে লাগলো। এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করেন। কাজ মিটিয়ে যখন বাড়িতে ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গেছে। আমার ছেলেটি মারা গিয়েছে। অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি কিছু, এটাই যে সান্ত্বনা। বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলেমেয়েদেরকে নিয়ে সেখানে গেলাম। বাড়ির এইসব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারোরই মন বসে না। তাছাড়া আমার ব্যবসাও তখন জেঁকে উঠেছে। সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয়। টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে, যে আমাদের দেশের, বিশেষ করে পাড়াগাঁয়ের লোকেদের মতন অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীর আর কোথাও নেই। এত অল্পে সন্তুষ্ট মানুষ যে কি করে হতে পারে, সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না। নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে, সকল রকম দুঃখ দারিদ্র্য সহ্য করবে, তবু 2 পা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না। তবে এদের একটা গুণ আমি দেখেছি, কখনো অভিযোগ করে না এরা, দেশের বিরুদ্ধেও না, দৈবের বিরুদ্ধেও না। বাইরে থেকে দেখে এদের যারা বলবেন যে এরা মরে গিয়েছে, এরা জড় পদার্থ মাত্র, ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তারা মত বদলাতে বাধ্য হবেন। এরা মরেনি, বোধহয় মরবেও না কোনো কালে। এদের জীবনী শক্তি এতটাই অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও এরা দমে যায় না, ভয় পায় না, প্রতিকার করতে ব্যস্তও হয়ে পড়ে না। সহজভাবেই সবটুকু মেনে নেয়, সব অবস্থা। খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উচ্ছন্ন হয়ে যাক, তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত কখনো দেবে না বা তদবিরও করবে না। কে অত ছুটোছুটি করে আর কেই বা অত কষ্ট করে? শুধু একখানা দরখাস্ত করা মাত্র। অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা পয়সায় টিউবওয়েল বসিয়ে দেয়, কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয়। বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে। যদিও আমি ওসব মানি নে, তবু আমার
কি জানি কি মনের ভাব হলো, চা খাওয়াটা আবার শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাঁচিলের ওধারের জঙ্গলের মধ্যে। কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল, আর ছোট মেয়েটির বয়স 10 বছর। খুব বুদ্ধিমতী। শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিল, স্কুলেও ভর্তি করে দিয়েছিল। মাস 5-6 কাটল, বৈশাখ মাস। এই সময়ই আমার টিউবওয়েলের কাজের ধুম। 8-10 দিন একাদিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি, কিন্তু তখনই আবার একটা কাজে আমাকে বেরিয়ে যেতে হয়। এতে পয়সা রোজগার হয় বটে, কিন্তু স্বস্তি পাওয়া যায় না। স্ত্রীর হাতের সেবা পাইনে, ছেলে মেয়েদের সঙ্গ পাইনে, শুধু টোটো করে দূর দূরান্তর চাষা গাঁ ঘুরে বেড়ানো, শুধুই এস্টিমেট করা, মিস্ত্রি খাটানো। মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে, আপনার লোকের কাছে বসে তুচ্ছ বিষয় গল্প করতে, নিজের সাজানো ঘরটিতে খানিকক্ষণ করে কাটাতে, হয়তো একটু বসে ভাবতে, হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে। শুষ্ক টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না। হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম। কাকার ছোট মেয়েটির খুব অসুখ। আমি পৌঁছালাম দুপুরে। একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম। আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটিতে রোগীকে সাবু বা বার্লি খাওয়াচ্ছেন। আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম, শোন, ওই পেয়ালাটা কোথা থেকে এলো রে? খুকি বললে, ওটা কুকুরে না কিসে বনের মধ্যে নিয়ে ফেলেছিল বাবা। মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল। সে তো অনেক দিন আগের কথা। পাঁচিলের বাইরে ওই যে বন, ওইখানে টেনে নিয়ে গিয়েছিল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, মনু নিয়ে এসেছিল? ঠিক জানিস তুই? খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে, হ্যাঁ বাবা, আমি খুব জানি। তুমি না হয় মাকে জিজ্ঞেস করো। আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না, ওই দিন সকালে মনদি পেয়ালাটা কুড়িয়ে আনে। ওই পেয়ালাতে তাকে কিসের শিকড়ের পাচন খাওয়ানো হলো, আমার না মনে নেই। আমি চমকে উঠলাম, বললুম, কাকে বললি? রামলগনকে? হ্যাঁ বাবা, সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে, সেই ছেলেটা। আমার সারাটা গা ঝিমঝিম করছিল। রামলগন কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে যে মারা গিয়েছে এ খবর তো আমি কাউকে বলিনি। বিশেষ করে গৃহিণী তাকে ভালোবাসতেন বলেই সংবাদ তার বাসায় জানাইনি আমি। আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিবচরণের শালির ছেলে সে, সেই খবরটা মাসখানেক আগে আমাকে দেয়। মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না। ডাক্তারেরা বলেছিলেন যে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমার মনে হলো মনু বাঁচবে না। ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না। অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি। জানতো কেবল কাকার বড় মেয়ে, আর সে আছে তার শ্বশুর বাড়িতে। পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি আমি ফেলে দিয়ে এলাম। হাত দিয়ে তোলবার সময় তার স্পর্শে আমার সারাটা দেহ শিউরে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত। মনে হলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে আমি হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরলে। 9 দিনের দিন মারা গেল মনু। আমি জানতুম যে ও মারা যাবে। মনুর মৃত্যুর পরে পেয়ালাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুরে কাজে বেরোবার সময় নিয়ে গেল। 7-8 ক্রোশ দূরে একটা নির্জন বিলের ধারে আমি সেই পেয়ালাটা ফেলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলুম। শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস 2 পরে বাসা একটু ঠান্ডা যখন হয়েছে, তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা বলি। তিনি আমার গল্প শুনে কেমন যেন হয়ে গেলেন, কেমন এক
অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। মুখ দিয়ে তার কথা বেরোল না। আমি বললুম, বোধহয় অত খেয়াল করে তুমি কখনো দেখনি, তাই তুমি ধরতে পারোনি। আমি কিন্তু বরাবর। আমার স্ত্রী বিবর্ণ মুখে বললেন, বলবো একটা কথা। একটু চুপ করে থেকে তিনি বললেন, আজ আমার মনে পড়ল, খোকা যখন মারা যায় 8 বছর আষাঢ় মাসে, তখন সেই কলাই করা পেয়ালাটিতে তাকে রোজ ডাবের জল খাওয়াতুম। আমি নিজের হাতে কতবার খাইয়েছি। তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে, তাই তুমি জানো না। আমার কোনো উত্তর খানিকক্ষণ না পেয়ে তিনি বললেন, জানতে তুমি এই কথাটা? না, তা আমি জানতাম না অবশ্যই, কিন্তু অন্যমনস্ক হয়ে আর একটা কথা আমার মনে তোলপাড় করছিল। পেয়ালাটা আমাদের ছেড়েছে তো, ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিলাম না আমি? আবার কোনো উপায় এই বাড়িতে এসে ঢুকবে না তো পেয়ালাটা? এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প পেয়ালা। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, কাকা সমী শুভ্র গাঙ্গুলি, ছোট ভাইজি অনুপমা ভাদুরী, বড় ভাইজি জোনাকি মুখার্জি, খুকি মৌসুমী পাল, স্ত্রী তনুশ্রী সাহা। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সৌম্য মুখার্জি ও তনুশ্রী সাহা। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।